গুড মর্নিং। আমাদের গ্রুপ দ্য ওয়ান্ডারার্স, এদের সকালে আজ মুকুটমণিপুরে তৃতীয় দিন। দুটো দিন আমরা খুব আনন্দে ঘুরলাম, অনেক কিছু দেখলাম। আজ আমাদের ফেরার পালা। যাওয়ার পথে আমরা দেখব বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপর কলকাতা ফিরব। খুব সকালে উঠে সবাই মিলে ব্রেকফাস্ট করে তৈরি হয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়বো আমাদের টেম্পো ট্রাভেলার নিয়ে মুকুটমণিপুরকে বিদায় জানিয়ে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকছেন। গুড মর্নিং সবাই। গুড মর্নিং। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে 17 তারিখ বিষ্ণুপুর হয়ে আমরা কলকাতার দিকে ফিরবো। আমাদের বাড়ি হচ্ছে, আমার বাড়ি হচ্ছে ঠাকুরপুকুর বেহালা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে এসে যাচ্ছি। এবার বিষ্ণুপুর থেকে সব দেখাশোনা করে দেখে তারপর ওখান থেকে বেরোবো সোজা কলকাতা যে যার নিজস্ব ডেস্টিনেশনে আমরা পৌঁছবো। থ্যাংক ইউ। আচ্ছা, কাঞ্চনদা বলুন, নাম বলুন। আমার নাম কাঞ্চন কুমার মণ্ডল, আমি বেহালা থেকে এসেছি। হ্যাঁ, এখানে আমরা মুকুটমণিপুর ঘুরতে এসেছিলাম। 15 তারিখ এসেছি। 15 তারিখ আজ দুদিন ভালোভাবে কাটালাম, ভালো এনজয় করলাম। এখানে নানা রকম সাইট সিন দেখলাম। দেখে এইবার আমরা বিষ্ণুপুর যাচ্ছি। বিষ্ণুপুরে কিছু মন্দির দেখে আমরা কলকাতার দিকে রওনা হব। আমার নাম অভিজিৎ দাস। কালকে ওয়ার্ল্ড কাপ পেয়েছি। আমরা যা বলার বলে দিয়েছি অলোক দা এবং কাঞ্চন দা। আমার সব এক জায়গায় যাবো। আমার নাম হারু ভুইয়া, ঠাকুরপুকুর বাড়ি। হ্যাঁ, মুকুটমণিপুর খুব ভালো ঘুরেছি। হ্যাঁ, তারপরে কাঞ্চন দা অলোক দা যা বললোই সব একই গল্প, বেশি কিছু বলার দরকার নেই। আমার নাম সুদীপ রায়, আমার ঠাকুর বাড়ি। আর আমি তো বাচ্চা ছেলে, আঙ্কেলের সঙ্গে বেড়াতে। আঙ্কেলরা যা বলবে তাই আমার এরপরে আমার কোনো বক্তব্য বলো। আমার নাম মনোতোষ রায়, সব থেকে কম বয়স। আমার নাম কপুর সরকার, সিয়ারাট কুলপিতানা বাড়ি। ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। কথা বলে আমি ম্যানেজার। আমার নাম অতনু মজুমদার। আমরা একটা 3 দিনের ছোট্ট ট্যুর করলাম, অসাধারণ। হ্যাঁ, আমরা সবাই খুব এত ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে থাকি, এটাই আমাদের আমরা বছরে এরকম 3-4 বার বেরোই। হ্যাঁ, সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। সবাই আমরা সকালবেলা একসাথে 1 ঘন্টা আড্ডা মারি। শনি রবি হয়তো 2-3 ঘন্টা হয়ে যায়। আমরা আবার অপেক্ষা করব এই দিনটার জন্যে, কবে বেরোনো হবে। আজকে আমরা আপাতত মুকুটমণিপুর ছেড়ে চললাম। এবারে বিষ্ণুপুর হয়ে যে যার বাড়িতে চলে যাব। সামনে রয়েছে সন্তুদা। সন্তুদা বলুন। আমি আর বলবো কি, আমি আপনাদের সেবা করতে এসেছি। আরে সেবা টেবা কি, আরে আমরা একসঙ্গে ঘুরছি। বলুন। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার জন্য সময় পেলে আপনাদের সঙ্গে আমরা বেরোতে পারি, এইটাই আশা করছি। এইটাই আমাদের দাদার কাছ থেকে এইটাই আমাদের প্রাপ্য ছিল। আর আপনাদের ব্যবহার খুব ভালো। অন্য জায়গায় ঘুরেছি, আপনাদের মতন ব্যবহার কোথাও পাইনি। আমার জন্য আশা করি আপনাদের সঙ্গে আসি। খুব ভালো লাগলো শুনে। আর আমি তো সুদীপ, আমার বন্ধু অতনুর মাধ্যম দিয়ে বাকি সকলের সঙ্গে পরিচয়। এখন সবাই আমরা একটা পরিবার। খুব আনন্দ করলাম, খুব সুন্দর ঘুরলাম। অপেক্ষা করছি পরের বার কোথায় যাওয়া যায়। এবার আমরা এগোচ্ছি বিষ্ণুপুরের দিকে। সারাদিনটা আশা করছি ভালো কাটবে। ঈশ্বর সহায় থাকুন। থ্যাংক ইউ। DJMT Remix. Download from সাবরমতীর লাস্ট। ও, সাবরমতীর লাস্ট আছে।
গল্প হাসি ঠাট্টা তামাশার মধ্যে দিয়ে চলতে চলতে কখন রাস্তা শেষ হয়ে গেল, আমরা বিষ্ণুপুর এসে গেলাম বুঝতেই পারলাম না। বিষ্ণুপুরে প্রথমেই এসে গেলাম মদনমোহন মন্দিরের কাছে। বাইরে বেশ কিছু দোকানপাট দেখলাম আস্তে আস্তে খুলতে শুরু করেছে, কারণ এখনও সকাল। আমাদের টেম্পো ট্রাভেলার আমরা বাইরে রেখে মদনমোহন মন্দিরের ভেতরে এগিয়ে চললাম। সামনেই মদনমোহন মন্দির, অপূর্ব টেরাকোটার কারুকার্য সমৃদ্ধ এক অপূর্ব শিল্পকলার নিদর্শন। ভিতরে প্রবেশ করলাম, জানতাম না যে এখানে ভিডিওগ্রাফি করা যায় না, তাই আমি তো মনের আনন্দের ছবিও তুলছি, ভিডিওগ্রাফিও করে যাচ্ছি। বেশ কিছুক্ষণ পর একজন এসে জানালেন এখানে ভিডিও করা যাবে না। সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম, যদিও এতক্ষণে যেটুকু তুলে ফেলেছি সেটুকু আপনাদেরকে দেখানোর জন্য যথেষ্ট। 1694 সালে মহারাজা দুর্জয় সিংহ এই মন্দির তৈরি করেন। বলা যায় তার জীবনের অক্ষয় কীর্তি এই মন্দির তৈরি করা। বিষ্ণুপুরের প্রায় সব মন্দিরগুলোই টেরাকোটার কাজ সমৃদ্ধ, তবে এই মন্দিরের গায়ে যা কাজ রয়েছে তা এক কথায় অপূর্ব। যার মধ্যে রয়েছে কোথাও কৃষ্ণলীলা, কোথাও রয়েছে নৌকা বিলাস, কখনো রয়েছে শিকারের ঘটনা বা কোথাও যুদ্ধের দৃশ্য, সবগুলোই অপূর্ব। মন্দিরের ভেতরে দেখলাম রয়েছে নিত্য পূজার জন্য মদনমোহনের মূর্তি। বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদনমোহনের নিত্য সেবা, তার পূজা, আর সেই সাথে রাস দোল নামযজ্ঞ বছরের পর বছর ধরে মহা সাড়ম্বরে এখানে পালন করা হয়। মন্দির থেকে বেরিয়ে এসে বাইরে দেখি সামনেই রয়েছে বাঁ পাশে একটা ইঁদারা। এখানে নাকি একসময় মন্দিরের পুজোর সমস্ত কাজ করা হতো, আর এই ইঁদারার জলই ব্যবহার করা হতো। এখন অবশ্য মনে হয় না এই ইঁদারার কেউ ব্যবহার করে। শুনলাম এখান থেকে অন্য মন্দিরগুলো দেখতে গেলে আমাদের এই বড় গাড়ি নিয়ে যাওয়া খুব অসুবিধে, তাই আমরা দুটো টোটো ভাড়া করে নিলাম বাকি জায়গাগুলো কভার করে নেবো বলে। আমরা রাস মন্দির যাচ্ছি এখন। কলকাতার ছোঁয়ার হোটেল প্রথমে আমরা সবাই মিলে চলে এলাম রাস মঞ্চ। এখানে বাইরে টিকিট কাটলাম, তারপর গেটের টিকিট দেখিয়ে সবাই ভেতরে চলে এলাম। শোনা যায় আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বির এই রাসমঞ্চ তৈরি করেন। পিরামিডের আকৃতির এক বিশাল রাসমঞ্চ। শোনা যায় সেই যুগে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির থেকে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসে এখানে এক বিশাল রাস উৎসব পালন করা হতো। ভেতরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, সত্যি বলছি এক অসাধারণ শিল্পকলার নিদর্শন। রাসমঞ্চ থেকে আমরা চলে এলাম পায়ে হেঁটে
খুব কাছাকাছি দল মদল বা দল মর্দন কামান দেখতে। শোনা যায় 1742 সালে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা আক্রমণ করেন, তখন বিষ্ণুপুর আক্রমণ করার সময় এই কামান ব্যবহার করা হয়েছিল তাকে আটকানোর জন্য। 63টি লোহার আংটা পিটিয়ে তৈরি করা হয় এই কামান। 1919 সালে এই জায়গা থেকেই নাকি এই কামানটি উদ্ধার করা হয় এবং তারপর থেকে এখানেই সেটাকে স্থাপন করা হয়েছে। শোনা যায় এরকম নাকি আরও অনেক কামান ছিল, তবে সেগুলো নাকি ব্রিটিশদের চোখের আড়াল করতেই অন্যত্র সরিয়ে ফেলা হয়। সেই যুগে ভারতবর্ষের ইতিহাসে মল্ল রাজাদের প্রভাব এবং প্রতিপত্তি কতটা ছিল সেটা সহজেই অনুমেয়। দলমদল কামান দেখে আমরা এই মা ছিন্নমস্তা মন্দিরে এসেছি। এরপর কিছুটা দূরে রয়েছে মা ছিন্নমস্তার মন্দির। 1963 সালে শ্রাবণ মাসে মেদিনীপুরের প্রসিদ্ধ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয় এই মন্দির প্রতিষ্ঠা করেন। মায়ের ছিন্নমস্তা রূপের এইরকম মন্দির ভারতবর্ষে খুব একটা দেখা যায় না। ভেতরে ভিডিও তোলা যাবে না বা মায়ের এই ছিন্নমস্তা রূপেরও ঠিক ছবি তুলতে নেই, তাই ক্যামেরা অফ করে ফেললাম। এটা পোড়ামাটির হাট। হাটে কি হবে? এখানে যদিও 3টের পরে হাট বসে, এখন হাট ফাঁকা, তো লাভ নেই। ঠিক আছে, জায়গাটা দেখি। জায়গাটা বেশ ছায়া ঘেরা, বেশ হালকা সুন্দর হাট বসে জায়গা। 3টের পরে হাটটা বসবে, এখানে হাট বসে। এই হচ্ছে পোড়ামাটির হাট। এখানে ছবি তোলা হয়েছে। এই মন্দিরটা কিসের ভাই? দাঁড়াও, এখানে দাঁড়াও। ও ভেতরে ঢুকবে? হ্যাঁ, ঢুকে যাও। এই হচ্ছে জোড় মন্দির। এটার নাম কি ভাই? এই ভাই, এটার নাম কি? জোড়া মন্দির? জোড় মন্দির। এখানে মোট 3খানা মন্দির আছে। দেখুন, এই জোর মন্দির ফেনি আছে, এই সেটে পাথর আছে, কি পাথর? লিটল পাথর। লিটল পাথরের মন্দির আছে। আর এর লাগা হচ্ছে, ওইটা হচ্ছে পোড়ামাটির হাট। পোড়ামাটি হাট আমাদের বিষ্ণুপুর যে কুটির শিল্পগুলো হয় না, হ্যাঁ, এখানে বসে। স্বর্ণচুরি, বালুচুরি, শাকের জিনিস, মাটির শিল্প, সব এখানে বসে। আর যত শিল্প আছে এখানে শনিবার রোববার 3:30টাতে বসে। ঠিক আছে। আমরা পোড়ামাটির হাটের পাশেই দেখলাম রয়েছে জোড় মন্দির শ্রেণী। 3টে মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোড় মন্দির শ্রেণী। 3টি মন্দিরই মল্লরাজ গোপাল সিংহ 1726 সালে তৈরি করেন। 3টি মন্দিরই যথেষ্ট আয়তনে বড়। তার মধ্যে দক্ষিণ দিকের মন্দিরটির আয়তন বাকি দুটোর থেকে বেশি বড়। ভেতরে রয়েছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলার প্রচুর চিত্র। আমরা ঘুরে ফিরে কিছুক্ষণ এই 3টে মন্দির দেখলাম, তারপর আবার বেরিয়ে এলাম। পোড়ামাটির হাট আর পেছনে জোড় মন্দির দেখে আমরা এগিয়ে যাচ্ছি। এই সাইডে পোড়ামাটির হাট। 3টের সময় এখানে হাট বসে। এটা হচ্ছে লাল বাঁধ। দাদা, এটা হচ্ছে লাল বাঁধ, কিছু বলুন। এই বাঁধটার কাহিনী হচ্ছে যে আগে রাজা ছিল, ওই আমাদের উড়িষ্যার কি সুলতান ছিল, ওর বেগমকে হরণ করে এনেছিল। হ্যাঁ, হরণ করে আনার পর বাইজি বলতে পারেন বা একটা খারাপ লাইনে বলতে পারেন, ওর সঙ্গে সম্পর্ক দাঁড়িয়েছিল। আচ্ছা। দেওয়ার পর ওর সন্তান আসে।
সন্তান আসার পর রানীমায়ের কানে যায়। হ্যাঁ রানীমায়ের কানে যাওয়ার পরে হয়তো তাহলে তো দেখছি ভবিষ্যতে সম্পত্তির ডুবে ভাগ গেছে। নেবে। হ্যাঁ। আমাদের কখনো জানা মানে কাল্পনিক জানা, হ্যাঁ। কখনো নৌকায় ডুবিয়ে মেরেছে হ্যাঁ। বা কখনো জলে ডুবিয়ে ভাবে মেরেছে, সেই দিকে লালবাঁধা নাম দেওয়া সেই হয়েছে। সময় লালবাঁধ নাম হয়েছে। আর নাম ছিল লালবাই। বাহ, চলুন। সর্বমঙ্গলা মন্দির, এটা সর্বমঙ্গলা মন্দির, পুরোনোটা ভেঙে দেওয়া হয়েছে, নতুন বানানো হচ্ছে। ওই দুটো জড়া শিব মন্দির আছে, আচ্ছা, একটা হনুমান মন্দির আর শিব মন্দির। কোথায়? ওই যে ওইদিকে। আচ্ছা, চলো। ওই বেলগাছটা সারা বছরই ফল দিয়ে, যখন রামকৃষ্ণদেব কলকাতা যেত, হ্যাঁ বিষ্ণুপুরে হেঁটে এই জঙ্গল রাস্তায় যেত তো, হ্যাঁ। ওখানে বিশ্রাম নিত ওই সর্বমঙ্গলা মন্দিরের বেলগাছের নিচে। সর্বমঙ্গলা মন্দির বিশ্রাম নিত। হ্যাঁ, মানে যখন কলকাতা যেত। আচ্ছা। সব শোনা কথা কিন্তু। না না, ঠিক আছে, আমরা তো শুনছি। লাল সবুজ টাকা দাও, এই দাদাকে দুটো লাল দাও। বলছি গামছা দেবো, বাঁকুড়ার গামছা দেখতে পারেন আমাদের কাছে। কিরকম দাম? এই দেখুন 100 টাকায় দিচ্ছি দুটো গামছা। দেখেছেন কত বড়, যেমন লম্বা সেরকম চওড়া, 120 টাকা জোড়া। এটা ত্রিফলা বেলগাছ। দাঁড়াও দাঁড়াও, আর এটা হচ্ছে হনুমানজির মন্দির। বাঁকুড়া দুটো গামছা কেনা হলো, তো বেরিয়ে যাব। সামনে লাল বাঁধ, এর তো অনেক ইতিহাস আছে। বেশ বড় একটা ঝিল বলা যেতে পারে। শোনা যায় বিষ্ণুপুরের যে 7টি বাঁধ আছে তার মধ্যে এটা অন্যতম। এর জল পানীয় হিসেবে আর কৃষিকাজেরও ব্যবহার হতো। এই বাঁধকে ঘিরে নানান রকম লোককথা প্রচলিত আছে, যা আমরা আমাদের ড্রাইভার দাদার কাছে শুনলাম। মোটামুটি ঘটনাটা একই রকম। তথ্যসূত্র বলছে মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়ে নর্তকী লালবাইয়ের নাম জড়িয়ে এই বাঁধের নাম হয়েছে লাল বাঁধ। শোনা যায় লালবাইয়ের প্রতি আসক্তির কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে আর লালবাইয়ের এক পুত্র সন্তান জন্ম নেয়। তার ফলে রাজমহলে অশান্তি চরমে ওঠে। শোনা যায় তখন রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের রানী তার পরামর্শে ওই শিশুপুত্র সহ লালবাইকে নাকি লোকজন দিয়ে এই বাঁধেই ডুবিয়ে মারা হয়েছিল। অনেকে বলেন এই কারণেই এই বাঁধের নাম হয়ে গেছে লাল বাঁধ। অবশ্য কেউ কেউ বলেন যে এদের কুলদেবতা ছিলেন লালজিউ, তার নাম থেকে নাকি এই বাঁধের নাম হয়েছে লাল বাঁধ। এরপরে আমরা চলে এলাম গুমঘর দেখতে। রাস্তার ডান পাশে রয়েছে গুমঘর। বিশেষ কিছু দেখার নাই। কেউ বলেন এটা হত্যাকূপ, কেউ বলেন রাজাদের শস্ত্রাগার ছিল, আর কেউ কেউ বলেন যেটা বিশুদ্ধ জলের আধার। এর গঠন বৈচিত্র্য দেখে বিশুদ্ধ জলের আধার মতটাকেই সমর্থন করা যেতে পারে। গুমঘর দেখে আমরা এগোচ্ছি এবার শ্যামরাই মন্দিরের দিকে। শ্যামরায়ের মন্দির, এই শ্যামরাই মন্দির। এরপর আমরা দেখলাম 5 চূড়া বিশিষ্ট শ্যামরাই মন্দির। অপূর্ব টেরাকোটার কাজ সমৃদ্ধ এই মন্দির। 1643 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ এই মন্দির তৈরি করেন। তারপর আমরা চলে এলাম জোর বাংলা মন্দির দেখতে। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ টেরাকোটার কাজ সমৃদ্ধ এই মন্দির তৈরি করেন। এই মন্দিরের আসল নাম হচ্ছে কৃষ্ণ রায় মন্দির। দুটো বাংলার চালের ওপর একটি শিখর রয়েছে বলে এই মন্দিরের নাম জোর বাংলা মন্দির। এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। এবার আমরা এলাম রাধেশ্যাম মন্দির দেখতে। 1758 সালে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দির তৈরি করেন। শোনা যায় এই সময় ইংরেজদের উৎপাত খুব বেড়ে গেছিল আর নানান রকম বহিরাগত অশান্তিতেও বিষ্ণুপুর জর্জরিত ছিল। এত কিছু বাধা উপেক্ষা করেও কিন্তু চৈতন্য সিংহ তার পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে মন্দির স্থাপনের ধারাকে বজায় রেখেছিলেন। এই মন্দিরের আর এক নাম হচ্ছে বুড়ো রাধেশ্যাম মন্দির। মৃন্ময়ী মায়ের মন্দির।
দুপুর গড়িয়ে গেছে, আমরা চলে এলাম মৃন্ময়ী মায়ের মন্দিরে। শোনা যায় 997 খ্রিস্টাব্দে মহারাজা জগৎমল্ল দেবীর আদেশ পেয়ে এই মন্দির তৈরি করেন। এটি বিষ্ণুপুরের এক আদি মন্দির। যখন এই মন্দির ছিল তখন নাকি বিষ্ণুপুরের কোনো অস্তিত্বই ছিল না, ঘন অরণ্যের মধ্যে ছিল এই মন্দির। এরপরে এই মন্দিরের পেছনেই গড়ে ওঠে রাজ দরবার। ঢুকতেই সামনে চোখে পড়ল বেশ প্রাচীন এক বটবৃক্ষ, রয়েছে তার সাথে আরও 9টি বৃক্ষ। বেশ ছায়া ঘন মনোরম পরিবেশ। দুর্গাপুজোর সময় নাকি 15 দিন ধরে চলে বিশেষ পুজো অর্চনা, আর সেই সাথে চলে তোপধ্বনি। দেবীর ছবি তোলা যাবে না, তাই মৃন্ময়ী মায়ের ছবি আপনাদের দেখাতে পারলাম না। এটা বড় পাথর গেট। আমরা এসে গেলাম বড় পাথর দরজা দেখতে। উজ্জ্বল মাকড়া পাথরের এই স্থাপত্য শুধু দরজা নয়, একে রাজদরবারের দুর্গও বলা যেতে পারে, কারণ এই তোরণের মধ্যে দিয়েই পাড়াপাড়ের রাস্তা রয়েছে। এছাড়া এর সুউচ্চ ছাদের ওপর থেকে নাকি বিষ্ণুপুরের প্রায় পুরো অংশটাই পরিষ্কার দেখা যায়। এর দোতলায় নাকি রয়েছে একটা কুঠুরি, যেখান থেকে নাকি তীর, ধনুক, বর্ষা, এমনকি বন্দুক ছোড়ারও সুব্যবস্থা রয়েছে। সেই প্রাচীন যুগে শত্রুপক্ষকে জব্দ করার এক দারুণ উপায়। মহারাজা বীরসিংহ এই তোরণ তৈরি করেন। এর কাছেই নাকি রয়েছে ছোট পাথরের দরজা, যার আর এক নাম গড় দরজা। যদিও আমরা সেদিকে গেলাম না, কারণ আমাদের এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের কলকাতা ফিরতে হবে। মোটামুটি বিষ্ণুপুর ঘোরা প্রায় শেষ। সব শেষে এসে গেলাম মাকড়া পাথরের তৈরি পাথরের রথ দেখতে। খুব সম্ভবত 7ম শতাব্দীর শেষ দিকে এই রথ তৈরি হয়। এই রথের চাকাও মাকড়া পাথরেরই তৈরি। পাথরের রথ দেখে আমরা বিষ্ণুপুর ছেড়ে বেরিয়ে এলাম। হয়তো সামান্য কিছু দ্রষ্টব্য স্থান দেখা বাকি থাকলেও থাকতে পারে, তবে মোটামুটি আমরা প্রায় পুরোটাই আজ দেখে ফেলেছি। এবার আমরা জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি কলকাতার পথে। সামনে পড়বে শুনলাম বনলতা রেস্টুরেন্ট। আসার দিন বৃষ্টির কারণে হয়তো সুযোগ পাইনি, তবে আজ আমরা হাতছাড়া করব না। সবাই এখানে লাঞ্চ করে তারপর বাড়ির পথে ফিরব। জয়পুর জঙ্গল পার হয়েছে, হয়ে এই ধারেই বনলতা। এই বনলতায় আমরা দুপুরে লাঞ্চটা করবো, করে এই রাস্তায় বেরিয়ে যাবো। এই বনলতা রিসোর্ট বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলের পাশে একটা নিরিবিলি পরিবেশে জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। শাল পিয়াল পলাশের জঙ্গলের মাঝখানে নানান রকম বাজেটের এসি এবং নন এসি রুম এবং কটেজ পাওয়া যায়। নিজস্ব বাঙালি ঘরানার খাবার আদিবাসী ও স্থানীয় মহিলাদের দ্বারা পরিবেশন করা হয়। শুনেছি এখানকার শাক, সবজি, মাছ, মাংস, ডিম সমস্ত কিছুই নাকি এদের নিজস্ব খামারে তৈরি হয়, বাইরে থেকে কিছুই আমদানি করতে হয় না। রাত্রিবাস করার সুযোগ হয়তো এই মুহূর্তে হবে না, তবে দুপুরের খাওয়ার টেস্ট নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে আমরা কেউ রাজি নই। এদের নিজস্ব তৈরি রসগোল্লা, মিষ্টি, ঘি, আচার, নানান রকম মশলাপাতি, মোরব্বা সমস্ত কিছু বাইরের কাউন্টারে বিক্রি হচ্ছে, যেটা চাইলেই পয়সা দিয়ে কিনে নেওয়া যেতে পারে। আমরা সবাই রেস্টুরেন্টের ভেতরে গিয়ে খাবার অর্ডার দিয়ে ফেললাম। প্রচুর ভিড়, তবে বসবার জায়গার কোনো অভাব নেই। যদিও খাবার অর্ডার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তার কারণ শুনলাম আপনি যে খাবারটা অর্ডার দেবেন সেই মতো এরা সাথে সাথে রান্না করে বানিয়ে তবে সার্ভ করবে, সেজন্য এইটুকু সময় তো অবশ্যই লাগবে। খাবার এসে গেল, প্লেটের ওপর রয়েছে শাল পাতা দেওয়া কভার করা সুন্দর ব্যবস্থা। আমরা সবাই যে যার মতো মিলিয়ে মিশিয়ে মেনু চুজ করে খাবার অর্ডার দিয়েছি। পাতে রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, গরম ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত আর মাছের ঝোল। কেউ কাতলা, কেউ রুই, কেউ চারাপোনা, যে যার মতন অর্ডার দিয়েছি। একটু পরে আমি আর অতনু
মৌরলা মাছের একটা ঝাল স্পেশাল করে অর্ডার দিলাম। এটা কিন্তু জাস্ট ফাটাফাটি। আমাদের দেখা দেখি বাকি মেম্বাররাও দেখলাম অর্ডার দিয়ে ফেললো। ওটা কিন্তু পরিমাণে যথেষ্ট, মানে একটা প্লেট নিলে 2-3 আরামসে শেয়ার করা যায়। দলের কেউ অবশ্য দেখলাম মাছের বদলে নিয়েছে চিকেন, কেউ নিয়েছে বিরিয়ানি। সবকটা আইটেমই কিন্তু বেশ সুন্দর। আর যেটা স্পেশালি অবশ্যই বলতে হবে তা হলো এত সুন্দর খাবারের দামটা কিন্তু যথেষ্ট রিজনেবল। আমাদের কিন্তু এতটুকু বেশি দাম মনে হয়নি। শেষ পাতে চাটনি পাঁপড় রইল। আমরা মিষ্টিও অর্ডার দিলাম, টেস্ট করলাম, আর যে যার মতন কিছু মিষ্টি বাড়ির জন্য পার্সেল করেও নিয়ে এলাম। ইচ্ছে রইল এরপর যদি সম্ভব হয় এখানে এসে রাত্রিবাস করে যাব। এই বনলতা রেস্টুরেন্টের যোগাযোগের ঠিকানা, ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আসতে পারেন। বিকেল 6টা নাগাদ সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে আমরা কলকাতা প্রবেশ করলাম। একটু পরেই যে যার বাড়ি পৌঁছে যাব। তবে আমাদের মুকুটমণিপুর আর আজকের বিষ্ণুপুর ঘোরার স্মৃতি অনেক দিন মনে থেকে যাবে। যারা আমাদের আগের দুটো পার্ট দেখেননি তারা আগের পার্ট দুটো অবশ্যই দেখে ফেলুন। আমরা 2 দিন মুকুটমণিপুর ঘুরেছি, তারপর আজ বিষ্ণুপুর দেখে কলকাতা ফিরছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। চেষ্টা করেছি ভিডিওটা যতটা সম্ভব তথ্য সমৃদ্ধ করে আপনাদের সামনে তুলে ধরবার। নানান রকম অনলাইন সাইট আর কিছু বই থেকে তথ্যগুলো জোগাড় করেছি। যদি তথ্যজনিত কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে পেলে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব। এর পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত একটাই অনুরোধ, সবাই রেনবো স্কাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের ভ্রমণে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অতি অবশ্যই রেনবো স্কাই পরিবারের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।